টপার্স বাংলায় তোমাদের স্বাগত। আমি সৌম্য স্যার। তো আমরা আগের দিন বায়োলজি কোর্স চ্যাপ্টারে, যেটা ফার্স্ট সেমিস্টারের অন্তর্গত, আমরা প্রথম ক্লাস করেছি। তো আজকে আমি সেকেন্ড ক্লাস শুরু করছি, যেখানে আমরা কোষ সম্পর্কে আরো বিস্তারিত জানবো। তো দেখো, তো কোষের যদি ভেতরে কি কি থাকে সেটা আমাদেরকে জানতে হবে। অর্থাৎ আমি একটা কোষ এঁকে দিলাম, তার ভেতরে কি কি আছে সেটা হচ্ছে সব থেকে জানার বিষয়। তো একটা কোষে তিন ধরনের আমরা জিনিস রাখতেছি। মেনলি আমরা ফার্স্ট দুই ধরনের জানছি। একটা হচ্ছে আবরক বা আবরণ, তো যেটা হচ্ছে কোষের বাইরে আবরণ আছে। এই আবরণ অনেক কাজ করছে, কোষকে একটা নির্দিষ্ট আকৃতিতে সাহায্য করছে, কোষকে বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করছে। তো আবরণ মেনলি কোষে তিন ধরনের হয়। একটাকে আমরা বলি গ্লাইকোক্যালিক্স, সেকেন্ডটাকে বলি কোষ প্রাচীর, আর সব থেকে ভেতরে যেটা আছে সেটাকে আমরা বলছি কোষ পর্দা। তাহলে একটা কোষের তিনটি আবরণ, সব কোষের ক্ষেত্রে নয়, সেটা আমরা ডেফিনিট করে দিচ্ছি কোনটা কোন আবরণ দেখা যায়। তো মেনলি আমরা আজকে হুইটেকার যে পাঁচটা রাজ্যে শ্রেণীবিন্যাস করেছিল সেই বেস অনুযায়ী যাচ্ছি। তারপরে আস্তে আস্তে ডিটেইলস জানবো যে মনেরা হচ্ছে সব থেকে বাইরের লেয়ার হচ্ছে গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্সটা কেবলমাত্র মনেরার থাকে, আর কারো থাকবে না। আবার অনেক মনেরা আছে যার গ্লাইকোক্যালিক্স থাকে না, সেটা আমরা আস্তে আস্তে পরে শিখতেছি। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে কোষ প্রাচীর, মানে সব থেকে আউটার লেয়ার যদি মনেরার ক্ষেত্রে বলি সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। কোষ প্রাচীর কার কার আছে? কোষ প্রাচীর আছে মনেরার আছে। ব্যতিক্রম পিপিএলও বা মাইকোপ্লাজমা, এদের ক্ষেত্রে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, ব্যতিক্রম, এদের থাকে না। বাকি যত মনেরা সবার কোষ প্রাচীর আছে। উপাদানটা আমরা কোষ প্রাচীর যখন শিখবো তখন বুঝবো। সেকেন্ড যেটা আছে কিছু প্রোটিস্টা, সমস্ত প্রোটিস্টা নয়। প্রোটিস্টা মানেই যেটা হবে তা নয়, কিছু কিছু প্রোটিস্টা আছে যার কোষ প্রাচীর আছে, কিছু আবার নেই। আমরা প্রোটিস্টা যখন শিখবো ভালো করে, যেটা হচ্ছে জীবের শ্রেণীবিন্যাস চ্যাপ্টার আছে, সমস্ত ছত্রাকের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে, আর সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে। বাট কোষ পর্দার ক্ষেত্রে বলি এটা সবারই থাকে। তার মানে আমাকে যদি কোশ্চেন বলে যে মনেরার সব থেকে বাইরের লেয়ার কে, তো মনেরার সব থেকে বাইরের লেয়ার হচ্ছে গ্লাইকোক্যালিক্স, সেকেন্ড হচ্ছে কোষ প্রাচীর, তারপরে হচ্ছে কোষ পর্দা। যদি প্রোটিস্টার বলে, কিছু প্রোটিস্টার বাইরের লেয়ার কোষ প্রাচীর হয় এবং ভেতরে হচ্ছে কোষ পর্দা। আবার কিছু প্রোটিস্টার একটাই লেয়ার থাকে, সেটা কোষ পর্দা। ছত্রাকের বাইরে হচ্ছে কোষ প্রাচীর আর ভেতরে হচ্ছে কোষ পর্দা। উদ্ভিদের বাইরে কোষ প্রাচীর আর ভেতরে কোষ পর্দা। আর প্রাণীর কেবলমাত্র শুধু কোষ পর্দা থাকে, আর কিছু থাকে না। এটা আবরণ শিখলাম, ঠিক আছে। নেক্সট কোষে তাহলে আবরক শিখলাম, এবং কোষের ভেতরে যেটা থাকে সেটার নাম হচ্ছে প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম মেনলি দুটো অংশ থাকে। একটার নাম হচ্ছে সাইটোপ্লাজম, আরেকটা হচ্ছে নিউক্লিয়াস। এই দুটি অংশ নিয়ে প্রোটোপ্লাজম গঠিত হয়। তার মানে কোষ থেকে যদি আমি নিউক্লিয়াস বার করে দিই, তাহলে প্রোটোপ্লাজম থেকে যদি নিউক্লিয়াসকে বার করে দিই পড়ে থাকে সাইটোপ্লাজম। তাই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমকে একসঙ্গে আমরা প্রোটোপ্লাজম বলছি। তো নিউক্লিয়াস যদি বলা যায়, নিউক্লিয়াস ইন্টারেস্টিং হবে। মেনলি নিউক্লিয়াসে চারটি উপাদান থাকে। কি কি থাকে? একটা হচ্ছে নিউক্লিয় পর্দা, সেকেন্ড হচ্ছে নিউক্লিওপ্লাজম, তিন নম্বর হচ্ছে নিউক্লিওলাস,
আর 4 নম্বর হচ্ছে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। যখন আমরা নিউক্লিয়াস বলবো তখন বলি 4টা অংশ থাকে। তো প্রোক্যারিওটের ক্ষেত্রে 4টাই থাকে না, সেটা পরে শিখতেছি। সাইটোপ্লাজমের ক্ষেত্রে আসি। সাইটোপ্লাজম কি নিয়ে গঠিত হয়? তো সাইটোপ্লাজমে দুটো অংশ থাকে, একটাকে আমরা বলি ধাত্র, আর একটা থাকে হচ্ছে কোষ অঙ্গাণু। ওকে, তো এখানে নিউক্লিয়াসকে কোষ অঙ্গাণুর মধ্যেও ফেলা যেতে পারে। দুটো জিনিস হয়, একটা হচ্ছে একটোপ্লাজম। একটো মানে হচ্ছে বাইরের দিকে যে সাইটোপ্লাজম, আর একটা থাকে এন্ডোপ্লাজম, যেটা ভেতরের দিকে থাকে। ঠিক আছে, আর কোষ অঙ্গাণু দুটো রকম হয়, একটা হচ্ছে পর্দাবিহীন, মানে যেটা পর্দা ঘেরা থাকে না, আরেকটা হচ্ছে পর্দাবৃত কোষ অঙ্গাণু। তো পর্দাবিহীন কোষ অঙ্গাণুর মধ্যে কে কে আসবে? ফার্স্ট আসবে রাইবোজোম। আর এইটা মনে রাখবি, এটা ডিটেইলস বলবো আমরা। আর রাইবোজোম হলো একটা পর্দাবিহীন কোষ অঙ্গাণু, যেটা আমি শর্টে লিখেছি প্রো মানে প্রোক্যারিওটিক, আর ইউ মানে ইউক্যারিওটিক। তাহলে কোষে নিতে পারে একটি কোষ অঙ্গাণুর নাম বলো যেটা সমস্ত কোষে দেখা যায়, সেটা রাইবোজোম। বাট প্রকৃতি আলাদা, সেটা যখন রাইবোজোম বলবো তখন পড়ছি আমরা। সেকেন্ড যেটা হচ্ছে সেন্ট্রিওল, যেটা কেবলমাত্র প্রাণী কোষে থাকে। আর 3 নম্বর যেটা সিলেবাসে নেই বা জানলে ভালো, ইনক্লুশন বডি, যেটা কেবল ব্যাকটেরিয়া থাকে। তার মানে আমি কি শিখলাম? ধরো তোমাকে একটা কোশ্চেন দিল। কি কোশ্চেন দিল? বললো যে প্রাণী কোষে, কেবল প্রাণী কোষে থাকে পর্দাবিহীন কোষগুলোর নাম কি? বলে অপশন এ বি সি দেবে। যদি কেবল বলা থাকে তখন হচ্ছে সেন্ট্রিওল, আর যদি বলে প্রাণী কোষে পর্দাবিহীন কোষগুলো দিকে থাকে, সেন্ট্রিওল তো হবেই হবে, তার সঙ্গে রাইবোজোম। কেন? প্রাণী কোষ ইউক্যারিওটিক এর মধ্যে পড়ছে, যেটা আমরা আগের ক্লাসে করেছিলাম। তাহলে মোট 3টি হচ্ছে কি কি? রাইবোজোম যেটা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষে আছে, সেন্ট্রিওল কেবল প্রাণী কোষে থাকবে, আর ইনক্লুশন বডি। তো অনেক বইতে কি বলে দিবে যে সেন্ট্রোজোম বলবে। তো আমি সেন্ট্রোজোম না বলে সেন্ট্রিওল কেন বলেছি? যখন আমরা সেন্ট্রোজোম আর সেন্ট্রিওল পড়বো তখন সেটা ভালো করে শিখবো। এবার পর্দাবৃত কোষ অঙ্গাণু, এটা দেখো, এই পর্দাবৃত কোষ অঙ্গাণু কেবলমাত্র ইউক্যারিওটিকে দেখা যায়, আর কারো দেখা যায় না। তো পর্দাবৃত কি কি হতে পারে সেটা বলছি। দেখো এখানে ধরছে না, আমি এই পার্টটা ইরেজ করে ওটাকে লিখতেছি, যখন তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। ঠিক আছে, পর্দাবৃত জানলাম কোনোদিন প্রোক্যারিওটিকে হবে না, সবসময় ইউক্যারিওটিকে হবে। তো পর্দাবৃত মেইনলি দুটো হয়, একটা একক পর্দাবৃত, একক মানে সিঙ্গেল লেয়ার থাকে, আর একটা হচ্ছে দ্বি একক পর্দাবৃত। তো এককের মধ্যে আসবে দ্বি একক মানে ডবল মেমব্রেন। তো একক বলেছে কেন? অর্থাৎ দুটো যে মেমব্রেন, অর্থাৎ বাইরে আর ভেতরে দুটোর উপাদান একই বলে একে দ্বি একক বলছি। তো দ্বি এককের মধ্যে কে কে আসবে? ফার্স্ট আসবে মাইটোকন্ড্রিয়া, সেকেন্ড প্লাস্টিড। আবার এই প্লাস্টিডটা কেবলমাত্র উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কিন্তু থাকবে না। এবার অনেকে নিউক্লিয়াস যদি বলি, এই নিউক্লিয়াসও কিন্তু দ্বি একক। তাহলে এখানেও যদি বলি দ্বি একক, মাইটোকন্ড্রিয়া হবে প্লাস্টিড, আমি নিউক্লিয়াসও বলতে পারি, কারণ নিউক্লিয়াসে দুটো মেমব্রেন থাকে। একক পর্দার মধ্যে কে কে আছে আমি শর্টে লিখতেছি, যখন আমরা পড়বো তখন ডিটেইলস বলবো, আর আমরা প্রতিটার সম্পর্কে ডিটেইলস জানতে হবে। 1 নম্বর ইআর মানে এন্ডোপ্লাজমিক জালিকা, 2 নম্বরে গলগি বস্তু বা গলজি বডি, 3 নম্বর হচ্ছে লাইসোজোম। আর ইন্টারেস্ট আছে কি যে এই লাইসোজোমটা কেবল প্রাণী কোষে থাকে। ওকে, আর কে থাকে? আর 4 নম্বর হচ্ছে কোষঘর।
তো এগুলো হচ্ছে সব, আর একটা হচ্ছে মাইক্রোবডিজ। এগুলো সব একটা লেয়ার। তাহলে কি কি একটা লেয়ার আছে? এন্ডোপ্লাজমিক জালিকা একক পর্দা হয়, গলজি বস্তু, লাইসোজোম যারা প্রাণীকোষে থাকে, কোষগহ্বর আর মাইক্রোবডি এগুলো সব একক পর্দা। আর দ্বি একক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আমি নিউক্লিয়াসও বলতে পারি। তো আশা করি বুঝাতে পেরেছি যে কোষের মধ্যে কি কি থাকে। এবার আমরা উদ্ভিদ আর প্রাণীকোষ জিনিসটা কি সেটা আমরা ডিটেইলসে শিখতেছি। আমি তোদেরকে প্রথম ভাবছিলাম উদ্ভিদ কোষ প্রাণী কোষের তুলনা করব, বাট তুলনা করার আগে আমি সেই জিনিসগুলো জানি যাকে বেস করে তুলনা করব, তারপর উদ্ভিদ কোষ প্রাণী কোষ আসবো। তো ফার্স্ট আজকে আমরা সব থেকে বাইরের আবরণ সত্যি কোষ প্রাচীর। বলি স্যার আপনি এক্ষুনি বলেন রাইজোগ্যালিক্স তাই কোষ প্রাচীর কেন? তো যখন আমরা জীবের সেলুলোজ পড়াবো তো সেখানে ব্যাকটেরিয়ার সম্পর্কে ডিটেইলসে শিখবো। তো আজকে মেনলি আমরা ওই জন্য সেটাকে স্কিপ করছি, যেটা আমরা পরের ক্লাসে ভালো করে শিখবো, মানে পরের চ্যাপ্টারটা। তো কোষ প্রাচীর যদি বলা যায় তো কোষ প্রাচীর কার কার থাকে সেটা আমাকে জানতে হবে। প্রথমত মনেরার মধ্যে আমি ব্যাকটেরিয়াকে ফোকাস করি, ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা হচ্ছে কি দ্বারা গঠিত? পেপটাইডোগ্লাইকেন। এই পেপটাইডোগ্লাইকেনকে তুই স্প্লিটিং করিস, দুটো শব্দ হচ্ছে, একটা হচ্ছে পেপটাইড। আর পেপটাইড কাকে বলে? যখন দুটি অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় যে বন্ধনীর মাধ্যমে, পেপটাইড বন্ধনী বলে। তো এখানে দুটো অ্যামাইনো অ্যাসিড থাকে, একটা নাম নাগ পেপটাইড বন্ড, আর একটা হচ্ছে নাগ। তো এই নাগ আর নাগের ফুল ফর্ম কি? নাম মানে এন অ্যাসিটাইল গ্লুকোসামাইড, আর নাগ হচ্ছে, সরি এটা হচ্ছে নাগ না, এটা হচ্ছে নাগ এনএজি, আর নামে হচ্ছে এন অ্যাসিটাইল মিউরেমিক অ্যাসিড। আর আরেকটা ওয়ার্ড, এই গ্লাইকেন মানে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড যখন আমরা বায়োমলিকুলস পড়াবো তখন আমরা পলিস্যাকারাইড সম্পর্কে জানবো। তার মানে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কেমন তৈরি হয়? পেপটাইড মানে দুটো অ্যামাইনো অ্যাসিড তারা বাইন্ড করবে পেপটাইড বন্ধন, তার সঙ্গে পলিস্যাকারাইড যুক্ত হয়ে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর তৈরি করবে। মাইক্রোপ্লাজমা যার কোষ প্রাচীর থাকে না। সেকেন্ড হচ্ছে প্রোটিস্টা। আর এটা ইন্টারেস্টিং, আমি বলেছিলাম কিছু প্রোটিস্টা, এবং যে সমস্ত প্রোটিস্টার কোষ প্রাচীর থাকে সেটা নাকি সিলিকা দ্বারা গঠিত হয়। ছত্রাকের ক্ষেত্রে তাহলে কি হবে? কাইটিন। আর উদ্ভিদের ক্ষেত্রে বিশেষত সেলুলোজ আছে, আরো হবে, যেটা আমরা ওদের গঠন পড়ব তখন আমরা বুঝতে পারব। তো এটা হচ্ছে মেনলি কে কার কার কোষ প্রাচীর কি কি দ্বারা গঠিত সেটা আমরা চিনলাম। প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকবে না। তো নেক্সট আমরা যাচ্ছি কোষ প্রাচীর সৃষ্টি করতে কোন রাশি আমরা কে সাহায্য কোন অঙ্গাণু? মেনলি দুটো অঙ্গাণু আছে, এন্ডোপ্লাজমিক জালিকা আর গলজি বস্তু। এই দুজন হচ্ছে কোষ প্রাচীর তৈরি করতে সাহায্য করে। ওকে, তাহলে তোমাদের পরীক্ষা দেয় যে কোন কোষ অঙ্গাণু সাহায্য করে? এন্ডোপ্লাজমিক জালিকা আর গলজি বস্তু। বোঝা গেছে? তারপরে দেখো, তো দেখ কোষ প্রাচীরের যদি গঠন আসি তো গঠনটা কেমন তৈরি হয়? এটা আসে রবার্ট হুক বার করেছিল। তো আমি এখান থেকে একটাকে নিয়ে আসতেছি। দেখ আমি একটাকে তুলে নিচ্ছি, আরো আছে। তো ভালো করে লক্ষ্য কর, আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি যাতে বুঝতে পারিস।
পুরোটা হবে, আমি কিছুটা পোর্শন করছি, পুরোটা হবে, এটা বোঝানোর জন্য আমি তোদেরকে। আশা করি ব্ল্যাক আর ব্লু ডিফারেন্সটা তোরা বুঝতে পারছিস। তো ধর এখানেও কোষ আছে, এটা ওটা কোষ, দেখ এইখানে কোষ এখানে কোষ, তাহলে এইটা এইটা আবার এইটা এইটা, দেখ এই যে এই মাঝে এই ব্লু কালারের যেটা এঁকেছি সন্নিহিত দুটো কোষ, মানে কাছাকাছি দুটো কোষের মাঝে কি দেখ এটা 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 মাঝে এটা, এটাকে আমরা বলি মধ্য ল্যামেলা। সন্নিহিত দুটি কোষে মাঝে সব থেকে কোষ পাশে যে পার্টটা তার নাম মধ্য। এই মধ্য ল্যামেলা সন্নিহিত বলতে কি ধর এই কোষটা এই কোষটা, এদের মাঝে যেটা থাকে সেটা হচ্ছে মধ্য ল্যামেলা, যেটাকে আমরা যদি ভালো করে আঁকি তাহলে মধ্য ল্যামেলা হচ্ছে এইটা। ওকে, যেটা মেইনলি দুটো মৌল হতে পারে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম, সে একটা প্রোটিন তার নাম পেকটিন, তার সঙ্গে যোগ হয়ে মধ্য ল্যামেলা ফর্ম করে। তার মধ্য ল্যামেলা ক্যালসিয়াম পেকটেট, মানে ক্যালসিয়ামের সঙ্গে পেকটিনে ক্যালসিয়াম পেকটেট বা ম্যাগনেসিয়াম পেকটেট দ্বারা গঠিত হচ্ছে। এই মধ্য ল্যামেলার এইটা মধ্য ল্যামেলার দুপাশে মানে এরকম থাকবে, এর দুপাশে যেটা থাকে এরকম একটা স্ট্রাকচার আছে, তার নাম হচ্ছে, তাহলে এখানে কোনটা এর দুপাশে মানে এইটা আর এইটা, যেটা ব্ল্যাক করে আমি ডরে গিয়েছি, ওটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, মানে এই জিনিসটা প্রাথমিক প্রাচীর হবে, এটা এইটা। তো উদ্ভিদ কোষ সম্পর্কে যেহেতু পড়াচ্ছি, এই প্রাথমিক প্রাচীরটা কি কি দ্বারা গঠিত? সেলুলোজ, হেমিসেলুলোজ, ওকে, লিগনিন, লিগনিন খুবই মোটা হয়, আর সুবেরিন, এই উপাদান দ্বারা গঠিত হয় প্রাথমিক প্রাচীর উদ্ভিদের ক্ষেত্রে। যদি ছত্রাক হয়ে যেত তখন এটা শুধু ছিল কি দ্বারা গঠিত? কাইটিন দ্বারা গঠিত হতো। ঠিক আছে, এবার এই প্রাথমিক প্রাচীরের ভেতরের দিকে, মানে যেটা আমি ব্লু কালারের এই যে এই পোরশনটা, এর ভেতরের দিকে যেটা থাকতেছে সেটাকে আমরা বলছি গৌণ প্রাচীর, যেটা সেম উপাদান আছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন আর সুবেরিন। এটা হচ্ছে একটা কোষপ্রাণ, এইটাকে এইটা আর এটা। ঠিক আছে, এবার কিছু কিছু গাছ মেনলি ব্যক্তবীজী। ব্যক্তবীজী কেন বলে? কারণ এদের বীজটা হচ্ছে উন্মুক্ত হয়। মেনলি যে ধরো বীজ হয়, ফলের মধ্যে বীজটা লুকানো থাকে, এটা উন্মুক্ত। তো এরা কাষ্ঠল হয়, প্রচুর বড় বড় হয়, মেনলি পাহাড় অঞ্চলে হয়। তো এদের এই গৌণ প্রাচীরের ভেতরে আরেকটা অংশ থাকে, ব্ল্যাক কালারে আছি বোঝার সুবিধার জন্য। এখানেও সেরকম হবে। এটাকে বলা হয় প্রগৌণ প্রাচীর, যেটা কিন্তু আমার নর্মাল গুপ্তবীজে থাকবে না। আর যেটা হচ্ছে জাইলাম নামক একটা শর্করা আছে, সেই শর্করা দ্বারা প্রগৌণ প্রাচীর গঠিত হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছিস। তাহলে মধ্য পর্দা, তার দুপাশে প্রাথমিক প্রাচীর, তার দুপাশে গৌণ প্রাচীর। কেবলমাত্র ব্যক্তবীজের ক্ষেত্রে এটা শুধু ব্যক্তবীজী। ব্যক্তবীজী কি, যেটা আমরা উদ্ভিদ পড়াবো যখন তখন বোঝাবো, তার ক্ষেত্রে প্রগৌণ প্রাচীর দেখা যায়, যেটা জাইলিন দ্বারা গঠিত। এবার জিনিসটা কি, সাপোজ ধর এখানে একটা কোষ আছে, একটা কোষ,
তো সাপোজ ধর তোর এই বাড়িটা, এটা পাশের তো রুমটা, তো এখানে মা আছে, এই রুমটায় ধর সাপোজ মা বাবা আছে, এখানে তুই আছিস, তো খাবার দিবে, দিবে কি করে? ঘরে কি দরজা থাকে না? ঠিক এখানেও পার্শ্ববর্তী কোষের সঙ্গে সংযোগের জন্য একটা সাইটোপ্লাজমীয় ব্রিজ থাকে, যেটা নিকটবর্তী কোষের সঙ্গে সংযোগ স্থাপন রাখে। তাকে আমরা বলছি প্লাজমোডেসমাটা। যেমন আমাদের বাড়ির দরজা থাকে না, দুটি বাড়ির জন্য রক্ষা করছে, ঠিক এটাও যে সাইটোপ্লাজমীয় ব্রিজ, যেটা দুটি কোষের মধ্যে সংযোগ সাধন করে, তাকে আমরা বলছি প্লাজমোডেসমাটা। ঠিক আছে, দেখ এই যে ব্ল্যাক যে পার্টটা, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর, শুধুমাত্র প্রাথমিক লিখলাম। আর এই যে ব্লু কালারটা হচ্ছে গৌণ প্রাচীর। তো এর দুটো ডিফারেন্স কি কি? মেন ডিফারেন্স তো যে গৌণ প্রাচীর হয় সেটা মেনলি মৃত হয়, ঠিক আছে, আর যেটা প্রাথমিক প্রাচীর হয় সেটা মেনলি জীবিত হয়। যেটা প্রাথমিক প্রাচীর হয় সেটা হচ্ছে স্থিতিস্থাপক, ছোট বড় হতে পারে, বাট এটা হচ্ছে অস্থিতি স্থাপক। ওকে, নেক্সট কি বলছে, এই যে প্রাথমিক প্রাচীর এ সমস্ত উদ্ভিদ কোষে পাই আমরা, এমন কোন উদ্ভিদ কোষ নেই যেটা আমরা প্রাথমিক প্রাচীর পাচ্ছি। বাট গৌণ প্রাচীরটা কেবলমাত্র ট্রাকিড, যেটা ফ্লোয়েমের একটা জাইলেমের উপাদান একটা, আর ট্রাকিয়া, এই দুটি কোষেই কেবলমাত্র গৌণ থাকে। এবার কি ধর এটা গৌণ প্রাচীর, তো গৌণ প্রাচীর মাঝে মাঝে নাকি খাতের মতো স্ট্রাকচার এরকম হয়ে গেল, ঠিক আছে না, খাত হয়ে যায়, তখন সেই স্ট্রাকচারকে আমরা বলি কূপ বা পিট। ঠিক আছে, তো আশা করি কোষ প্রাচীরের বর্ণনা বুঝতে পারলাম। এবার আমরা পড়বো এই যে কোষ প্রাচীরের ভেতরে কি কি রাসায়নিক উপাদান আছে সেটা শিখবো আমরা। তো কোষ প্রাচীরের গঠন শিখলাম, এরপর একটু অ্যাডভান্সে আসতেছি, এর পরাণু গঠন। আমরা মেনলি ফোকাস করছি উদ্ভিদ কোষের উপর, প্রাণী কোষের উপর ফোকাস করছি না। সরি ভুল বললাম, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, মানে ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের ফোকাস করছি না, মেনলি ফোকাস করছি উদ্ভিদের ক্ষেত্রে। তো মেনলি গ্লুকোজ আছে, ধরো এটা গ্লুকোজ, 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 এরকম অনেকগুলো গ্লুকোজ, ঠিক আছে, তারা একটা বন্ধনের মাধ্যমে যোগ থাকে। সেই বন্ধনীটার নাম হচ্ছে β14 গ্লাইকোসাইডিক বন্ধন, আর অনেক আছে। এই বন্ধনটার নাম হচ্ছে কি β1r4 গ্লাইকোসাইডিক বন্ধনী বলে। কেন বিটা বলে, কেন 1,4 বলছে, সেটা আমরা যখন বায়োমলিকুলস পড়বো তখন পড়বো। এখানে 1 বলতে কার্বন সংখ্যা আর 4 বলতে কার্বন সংখ্যা। এইরকম করে একটা তারা মেনলি কি তৈরি করলো, সেলুলোজ তৈরি করলো। এবার এরকম 100টা সেলুলোজ, ঠিক আছে, ধরো তাহলে আমি 100 সেলুলোজ আঁকতেছি, মেনে যে একটা স্ট্রাকচার তৈরি করতেছে, মানে একে যদি ভালো করে দেখি, বড় করে আঁকতেছি আমরা, ঠিক আছে, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা মাইসেলি বলছি। মাইসেলি কাকে বলে? এই সেলুলোজ 100 থেকে 150টা সেলুলোজ মিলে যে স্ট্রাকচার তৈরি করছে তাকে মাইসেলি বলছি। তাহলে মাইসেলির ভেতরে প্রায় 100 থেকে 150টা সেলুলোজ থাকে, এক একটা হচ্ছে সেলুলোজ। আবার মাইসেলি 20টা মাইসেলি একত্রিত হয়ে যে স্ট্রাকচার তৈরি করে তাকে আমরা বলছি মাইক্রোফাইব্রিল। তার মানে দেখো গ্লুকোজ, গ্লুকোজ β14 যোগ হলো, যোগ হয়ে সেলুলোজ তৈরি করছে, এরকম 100 থেকে 150টা সেলুলোজ আসবে, যে স্ট্রাকচার তৈরি করবে তাকে মাইসেলি। আবার 20টার মতো মাইসেলি মিলে যে স্ট্রাকচার তৈরি করবে তাকে মাইক্রোফাইব্রিল। আবার মাইক্রোফাইব্রিল অনেকগুলো মিলে
যে বড় একটা স্ট্রাকচার তৈরি করবে তাকে আমরা বলছি ম্যাক্রোফাইবিল। আর সেই ম্যাক্রোফাইবিলটা পরে কোষ প্রাচীরের প্রাথমিক উপাদান, যেটা পরে কোষ প্রাচীর গঠন করছে। ঠিক আছে, তাহলে কি কেসটা হলো? তাহলে এখানে যদি অনেকগুলো আছে এবং 20 থেকে 25টা, 3, 4, 5, 6 এবং 20 থেকে 25টা হবে। এই এক একটা আসলে কি, এক একটা আসলে মাইসেল। আবার এখানেও অনেকগুলো এরকম স্ট্রাকচার থাকবে, সেই অনেকগুলো আসলে কি বলো, মাইক্রোফাইবিল। এইভাবে হচ্ছে কোষ প্রাচীর তৈরি করছে। এবার এই যে সেলুলোজটা কেমন তৈরি হবে, ধারণা করা হচ্ছে কি যে কোষ পর্দা, সেই কোষ পর্দার প্রান্তীয় কমপ্লেক্স থাকে। এই প্রান্তীয় কমপ্লেক্সে একটা উৎসেচক থাকে, যে উৎসেচকটা হচ্ছে সেলুলোজ গঠন করতে সাহায্য করছে। দেখো এমনি এটা ছাড়া হবে, বাট এতটা ততটা হবে না যেটা উৎসেচক ছাড়া। কারণ আমরা উৎসেচক মানে জৈব ঘটক, তো এরকম ভাবে হচ্ছে কোষ প্রাচীর তৈরি করছে। তো কোষ প্রাচীর মেনলি কাজ কি? তাহলে একেবারে সোজা কাজ, কোষ প্রাচীর আমরা বাড়ির পাশে প্রাচীর দেই কেন? শত্রুর হাত থেকে রক্ষা। বাড়ির পাশে দেই গিয়ে সব জায়গা দখল করে চলে গেল, তো যাতে না করে জায়গা দখল করতে আমরা কি করি, চারপাশে ঘিরে দিচ্ছি। ঠিক এটা হচ্ছে কি কোষ প্রাচীর কি করে, কোষের একটা নির্দিষ্ট শেপ দিচ্ছে, বাইরের আঘাতের হাত থেকে রক্ষা করছে। এটা হচ্ছে কোষ প্রাচীরের আসল শেপ। ঠিক আছে, তো এবার নেক্সট যাচ্ছি আমরা কোষ প্রাচীরের ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কি কোষ পর্দা। দেখ, তো কোষ প্রাচীর হয়েছে, কোষ প্রাচীরের ভেতরে একটা আছে, সেটা হচ্ছে কোষ পর্দা। কোষ পর্দার সংজ্ঞা কাকে বলে সেটা বুঝেছিস। প্রোটোপ্লাজমের বাইরে, প্রোটোপ্লাজম কাকে বলে, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, তার বাইরে প্রভেদক ভেদক পর্দা যেটা, সেটাকে নাম দিচ্ছি আমরা কোষ পর্দা। তার কাকে বলে, প্রোটোপ্লাজমের বাইরে প্রভেদক ভেদক পর্দা দ্বারা আবৃত স্থিতিস্থাপক পর্দাটাকেই আমরা কোষ পর্দা বলছি। তো এই কোষ পর্দা আমরা যেমন একটা কোষ পর্দার গঠন বলে ছেড়ে দিয়েছিলাম, বাট এই কোষ পর্দার অনেক মডেল আছে। তো প্রথম একটা বিজ্ঞানী, দুজন বিজ্ঞানী ড্যানিয়েল ড্যাবসন, তারা একটা কোষ পর্দার কেমন স্ট্রাকচার হয় একটা মডেল এবং ছবি এঁকেছিল। তারা যে মডেলটা করেছিল সেটা করেছিল 1935 সালে, এই মডেলটা করেছিল। তো তাদের মধ্যে সে কি বলছে যে কোষ পর্দা পি ফর প্রোটিন, এই দ্বিস্তরীয় লিপিড আর প্রোটিন দ্বারা গঠিত, যাকে পিএলপি বলি। জাস্ট লাইক স্যান্ডউইচ, সে চিকেন স্যান্ডউইচ হোক বা পনির স্যান্ডউইচ হোক বা চিজ স্যান্ডউইচ হোক, তার দু সাইডে একবারে কে থাকবে, ব্রেড থাকবে, তার ভেতরে সব। স্ট্রিট ফুডে যাবি না, স্ট্রিট ফুডে কিন্তু স্যান্ডউইচ স্ট্রাকচার নয়, সেখানে রুটির উপরে যত পারে চিজ আর বাটার দিয়ে ছেড়ে দিচ্ছে। তো মেনলি যেটা স্যান্ডউইচের মতো এর স্ট্রাকচার বলেছে, যেখানে এখানে রুটির তুলনা করেছে, প্রোটিনটাকে রুটির তুলনা করেছে, আর ভেতরে হচ্ছে চিকেন ভাব বা পনির ভাব যেটা, সেটাকে প্রোটিনটাকে সেটা করেছে। তো সে বলেছে কি যেটা প্রোটিনটা পুরো হচ্ছে 20 অ্যাংস্ট্রম, তাহলে এটাও 20 অ্যাংস্ট্রম। আর দ্বিস্তরীয় লিপিড তার ব্যাস বলে দিয়েছে 35 অ্যাংস্ট্রম। তার মানে অ্যাকর্ডিং টু ড্যানিয়েল ড্যাবসন, যে একটা কোষ পর্দার যে পুরু সেটা হচ্ছে কত, 20 × 40 75 অ্যাংস্ট্রম। ঠিক আছে, প্রোটিনটা দেখ গোলাকার প্রোটিন, মানে সে বলে দিয়েছে গ্লোবিউলার প্রোটিন, যার মাঝে গ্যাপ থাকে যেখানে কোনো কিছু যেতে আসতে পারে। আর যদি আমরা, এটা হচ্ছে মস্তক, হাইড্রোফোবিক মস্তক, যার দিকে প্রোটিন থাকে, আর এটা হচ্ছে লেজ বা পুচ্ছ বলছি, যেটা হচ্ছে হাইড্রোফিলিক। সরি, ভুল হয়েছে, পুচ্ছটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে জল বিদ্বেষী, জলকে পছন্দ করে না। আর মস্তকটা হচ্ছে হাইড্রোফিলিক, যেটা পরস্পর প্রোটিনের দিকে থাকে। কিন্তু এই স্ট্রাকচার সে বলে দিয়েছে, বাট পরে কিন্তু এই স্ট্রাকচারটাকে গ্রাহ্য করা হয়নি। পরে এরপরে একটা স্ট্রাকচার করেছিল বিজ্ঞানী রবার্টসন, তারপর দিয়েছে সিঙ্গার আর নিকলসন, যেটা তার গ্রাহ্য হয়েছে।
এটা আমরা আস্তে আস্তে নেক্সট ক্লাসে শিখবো। তো আজকে আমাদের এইটুকুই থাকুক যে কোষ পর্দা শিখলাম, যার একটা কি জানলাম যে তার যে মডেলটা কে বার করেছিল গঠনে, ফার্স্ট ড্যানিয়েল জ্যাপসন মডেল বললাম, বাট যেটা গ্রাহ্য হয়নি। পরে একটা হয়েছিল রবার্টসন, তার গ্রাহ্য হচ্ছে না হয়নি সেটা পরের ক্লাসে শিখবো। আর লাস্টটা যেটা হচ্ছে তরল মোজাইক মডেল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছিস। এবার আমরা নেক্সট ক্লাসে বাকিটা সঙ্গে বলবো। তো তোরা আশা করি ভিডিওটা ভালো লাগছে, তো বন্ধুদেরকে তোরা শেয়ার করিস। আর অবশ্যই প্রতিটা ক্লাসে তোরা ভালো করে সম্পূর্ণ ক্লাস দেখিস, যাতে বায়োলজি সেমিস্টার বেসিক্স যে কোশ্চিন আমরা যত তা মানে সহজ করে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, গুড বাই।